আরাকান আর্মির তৎপরতার মুখে প্রত্যাবাসনে রাজি নয় রোহিঙ্গারা। দ্বিপাক্ষিক বোঝাপড়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সদিচ্ছা জরুরি বলছেন বিশ্লেষকরা। টেকসই সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান 90-এর সময়ের প্রত্যাবাসনটাও কিন্তু সেটা ছিল না। রাখাইন স্টেট এখন সবচেয়ে বেশি আন্ডার কারেন্ট, সেখানে বড় বড় শক্তিগুলো আপনার জড়িত। মিয়ানমার যদি শোনে কার কথা, এই আসিয়ানদের কথাই শোনে, আর বাকি কারো পাত্তা দেয় না। সফরের দ্বিতীয় দিনে ডক্টর ইউনুস ও খালেদা জিয়ার সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক আজ। ৭১ সহ দ্বিপাক্ষিক ইস্যুতে দলগুলোর সাথে আলোচনা। ডাকসু নির্বাচনে গেম চেঞ্জার হতে পারেন নারী ভোটাররা। সমর্থন আদায়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যেসব সমস্যাগুলো আছে সেগুলো যারা পূরণ করার মতো যোগ্য, আমরা তাদেরকেই ভোট দিতে চাই। পোশাকের স্বাধীনতা, শিবিরের নির্বাচিত হলে সেও যেন সে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে পারে। স্বাস্থ্যসেবা একদম ভঙ্গুর অবস্থায়, সে হলে স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিতের কাজ করব। অন সিট অন টেবিল নিশ্চিত করা, খাদ্যের যে মান সেটাকে উন্নত করা। পদ্মা ব্যাংকে আটকা রাষ্ট্রায়ত্ত 2 বীমা কোম্পানি সহ 42 প্রতিষ্ঠানের আমানত। বাংলাদেশ ব্যাংকের সহায়তা ছাড়া অর্থ ফেরত দেয়া অসম্ভব বলছে কর্তৃপক্ষ। বুড়িগঙ্গায় পৃথক স্থানে 4 জনের মরদেহ উদ্ধার। পরস্পরের হাত বাঁধা অবস্থায় মিলল ভাসমান লাশ। এক নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা। কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত খানাখন্দে ব্যাহত যান চলাচল। চুয়াডাঙ্গায় অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে গিয়ে অন্ত্রের নারী কেটে ফেলার অভিযোগ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রত্যেকটা ডাক্তার বা রাজশাহী এখন বলছে যে অপারেশন দেখেছি, এরকম অপারেশন তো কোনো জায়গায় দেখিনি। অপারেশন সঠিক হয়েছে, সুস্থ হয়ে বাড়িও গিয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। একদিকে আরাকান আর্মির দখল, অপরদিকে আন্তর্জাতিক স্বার্থের জটিল সমীকরণ। দুয়ে মিলে দিন দিন জটিল হয়ে উঠছে রোহিঙ্গা প্রত্যাবাসন। নিরাপত্তা ছাড়া দেশে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা। বিশেষজ্ঞরা বলছেন এখন কেবল দ্বিপাক্ষিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব নয়, নির্ভর করছে প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আচরণের ওপরও। রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। 2017 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। 8 বছর আগে মিয়ানমার সামরিক জান্তা ও রাখাইনদের নির্যাতনে ঘর ছাড়তে বাধ্য হন তারা। নিজ দেশে ফেরার বিষয়ে এখনও দ্বিধায় বিভক্ত রোহিঙ্গারা। এক পক্ষ চান যে কোনো মূল্যে ফিরে যেতে, অপরপক্ষ বলছেন জীবনের নিরাপত্তা ও মৌলিক চাহিদার নিশ্চয়তা ছাড়া ফেরার প্রশ্নই ওঠে না। সিটিজেনশিপ দিয়াবরু ফুল ইকুয়াল রাইট বেটার থারা জিন্দিলা সলো দিলা দিয়াবরু তলে ইন বেকুম ফাইলা আরা দৌলিও দেম বিয়ান আরা দেশ। We are homeless and we don't have any ground to step our foot. So we went justice for our torture and genocide. They genocide us. Safety, security, dignity লইরে সাকসেসফুল একটা সলিউশন লইরে আরা দেশম মাঝে যাইবইলা বলি আরা সিস্টেম সাইড। রোহিঙ্গাদের এই উদ্বেগের সঙ্গে একমত অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে ফেরত পাঠানোর আগে কিছু শর্ত পূরণ না হলে টেকসই হবে না প্রত্যাবাসন প্রক্রিয়া। 1995 পর্যন্ত একটা বড় অংশের রোহিঙ্গারা তখন মিয়ানমারে ফেরত গেছে, কিন্তু দেখা গেছে যে 90-এর দশকের শেষের দিকে এবং অন্যান্য সময় ওইখানে যেহেতু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, যতবারই তাদের সাথে সংঘাত হয়েছে বা তাদেরকে আক্রমণ করা হয়েছে, আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু করে তারা বাংলাদেশে এসছে। কাজে আমরা যখন বলি যে টেকসই সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান, 90-এর সময়ের প্রত্যাবাসনটাও কিন্তু সেটা ছিল না। তবে নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন এখন আর শুধু বাংলাদেশ ও রোহিঙ্গাদের ইচ্ছার উপর নির্ভর করছে না। একদিকে মিয়ানমার সীমান্তের বেশিরভাগই দখলে নিয়েছে আরাকান আর্মি, অন্যদিকে রাখাইন অঞ্চলে জটিল হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থ। এ যেমন রাখাইন রাজধানী সিটোয়ে বন্দর হয়ে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে সংযুক্তির প্রক্রিয়ায় আছে দিল্লি।
আবার সিটোয় থেকে মাত্র 120 কিলোমিটার দূরের চকপি বন্দর হয়ে কুনমিং পর্যন্ত বাণিজ্য রুট তৈরি করছে চীন। রাখাইন স্টেট এখন সবচেয়ে বেশি আন্ডার কারেন্ট, সেখানে বড় বড় শক্তিগুলো আপনার জড়িত। চায়নার বড় সড়ো স্বার্থ আছে, কারণ চায়নার লিন্টারের আমার কথা না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের হচ্ছে এখন স্থাপনা হচ্ছে তার ডিপ সি পোর্ট। বিকজ মালাক্কাতে ইউনাইটেড স্টেটস অ্যান্ড সাউথ ইস্ট চায়না সিতে যে ধরনের হার্ডেল তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, সেগুলোর থেকে তারা জাস্ট শিফটেড দেয়ার ফোকাস টু দ্য ওয়েস্টার্ন মিয়ানমার, যেখানে তারা চক্রিয়ত তাদের ডিপ সি পোর্ট করেছে। সেটা থেকে তারা আনইন্টারাপ্টেডলি এখন ওভার দ্য বে অফ বেঙ্গল দে আর রিচিং ইন্ডিয়ান ওশান, আইং টু দ্য আফ্রিকা অ্যান্ড দ্য মিডল ইস্ট। সেটা আমেরিকা জানে। এত সমীকরণের মাঝেও বেশ কয়েকবার আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে বাংলাদেশের নীতি নির্ধারকদের, কিন্তু তাতে খুব একটা ইতিবাচক ফল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এখনো সুযোগ আছে প্রত্যাবাসনের, তবে এর জন্য বাংলাদেশকে নিতে হবে কৌশলগত কিছু উদ্যোগ। আসিয়ান কোনোদিন রোহিঙ্গা নাম শুনলেই কিন্তু শাটডাউন হয়ে যেত। এবারে ডেলিগেশন ইজ কামিং, is going to this is a big issue একটা। এটা আমি বলবো কি এটা হ্যাঁ, মিয়ানমার যদি শোনে কার কথা, ওই আসিয়ানদের কথাই শোনে, আর বাকি কারো পাত্তা দেয় না। ওইটা হলো ওদের একটা। আর চায়না ইজ এ বিগ ইস্যু। আমরা কিন্তু চায়নার সাথে কোনো সময় এরকমভাবে কিছু করিনি। মোটা দাগে আন্তর্জাতিক সম্প্রদায়কে কতটা আস্থায় নিতে পারবে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়। এর আগে অন্তত দুবার বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে রোহিঙ্গাদের, কিন্তু আবারও একই ধরনের নির্যাতনের শিকার হয়ে তারা ফিরতে বাধ্য হয়েছে বাংলাদেশে। তাই এবার অস্থায়ী নয়, বরং এর স্থায়ী সমাধান চান রোহিঙ্গারা। শরণার্থী জীবন থেকে মুক্তি চান, তবে তার আগে অন্তত জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত হয়, তবেই কেবল ফিরতে পারবেন নিজ ভূমিতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। ঢাকায় দুদিনের সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথেও রয়েছে ইসহাক দারের বৈঠক। শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় পাকিস্তানি দূতাবাসে তার সাথে সাক্ষাৎ করেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। থমকে থাকা সম্পর্কে গতি আনতে 2 দিনের সফরে শনিবার দুপুরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে দূতাবাসে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নিতে একে একে সেখানে যান বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দল। শুরুতেই এনসিপির সদস্য সচিব আখতারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি। আলোচনা হয় মুক্তিযুদ্ধ ইস্যু। দুদেশের সম্পর্কের উন্নতির সুযোগ আছে বলে জানান এনসিপি নেতারা। এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা হয়েছে। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট। কীভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপারিটি নিয়ে আসতে পারি, সে বিষয়ে কথা হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। বিকেল 5:15টার দিকে দূতাবাসে ঢোকেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গ। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে। সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে, সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। 71 নিয়ে 2 দেশের সরকারি পর্যায়ে আলোচনার প্রত্যাশা করেন তিনি। এসব বিষয় হচ্ছে যে 2টি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। সবশেষে বৈঠকে অংশ নেয় বিএনপি। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি দলটির কেউ।
রোববার সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। সন্ধ্যা 7টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন ইসহাকদার। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন ডাকসু নির্বাচনে নারী ভোটাররা হতে পারেন গেম চেঞ্জার। মোট ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী, তাই নির্বাচনের ফলাফলে এই ভোট ব্যাংকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রার্থীরাও তাদের টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গত 1 বছরের নানা বাস্তবতায় ভোটাররাও বিবেচনা করবেন নানা দিক। ডাকসু নির্বাচনের নারী ভোট ব্যাংক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া ঐশী। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 38তম ডাকসু নির্বাচন। এবার ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক তালিকায় আছেন 462 জন, এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকাও। এবারের ডাকসু নির্বাচনে ভোটার 39,775 জন, এর মধ্যে নারী ভোটারই 18,902 জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। 18টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটারও রোকেয়া হলে। তাই এবারের ডাকসু নির্বাচনে নারীরাই বদলে দিতে পারেন নির্বাচনের চিত্র। হলের যেসব সমস্যাগুলো আছে সেগুলো যারা পূরণ করার মতো যোগ্য, আমরা তাদেরকেই ভোট দিতে চাই। আমরা অবশ্যই চাই যে তারা আমাদের মেয়েদের জন্য অবশ্যই কাজ করুক, যেন আমরা আরও বেশি নিরাপদভাবে এখানে থাকতে পারি। নারী ভোটাররা হলের বিভিন্ন সমস্যার সমাধান চান। সেগুলোর অন্যতম আবাসন সংকটের সমাধান এবং মানসম্মত খাবার। আমাদের আবাসন স্থান নিয়ে সমস্যা, তারপর সুপেয় পানিরও ব্যবস্থা থাকে না। ইভেন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে সমস্যা হয়, আমাদের পুষ্টিকর খাবার থাকে না। বা আমরা চাইতেছি যে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ পোশাকের স্বাধীনতা, সেটা সব ক্ষেত্রে থাকতে হবে। যেটা শিবির রাষ্ট্র যেন সেটা শিবিরের নির্বাচিত হলে সেও যেন সে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে পারে, যে কেউ যে কোনো কিছু পড়তে পারবে। হলের যাতে সিট পাই, প্লাস হলের যাতে পরিবেশটা ঠিক থাকে। নারী ভোটারদের কথা চিন্তা করে প্রার্থীরাও সতর্ক, তাই তাদের ভালো মন্দের বিষয়গুলোকেও প্রাধান্য দিচ্ছেন তারা। কাজ হবে আমি যদি সুযোগ পাই, তাহলে হচ্ছে নারীদের আবাসন নিয়ে কাজ করা। কারণ নারী পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও নারীদের হলের সংখ্যা ছেলেদের সংখ্যা হলের অর্ধেকেরও কম। তো আবাসন সংকটে নারীরা সবচেয়ে বেশি পড়েন এবং তারাই সবচেয়ে বেশি ভালনারেবল হন। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে প্রথমেই আমরা নারীদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করব। নারীদের হলগুলোতে তাদের স্বাস্থ্যসেবা একদম ভঙ্গুর অবস্থায়, সেই হলে স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিতের কাজ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী যদি ঢাকার কোনো প্রান্তে হয়রানি শিকার হয়, তারা যেন সাথে সাথে এই হটলাইনে বা হেল্পলাইনে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সহযোগিতা পাই, সেটি আমরা নিশ্চিত করব। স্টুডেন্টদের জন্য অন সিট অন টেবিল নিশ্চিত করা, খাদ্যের যে মান সেটাকে উন্নত করা এবং হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করা। সবকিছুর আগে ক্যাম্পাসে নিজেদের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নারী ভোটাররা। ডাকসু নির্বাচনে ভোটার তালিকার দিকে তাকালে বোঝা যায় মোট ভোটারের অর্ধেকই নারী। সেখানে 18টি হলের মধ্যে নারী হল মাত্র 5টি। ফলে আবাসন সংকট নারীদেরই বেশি। এর বাইরে নিরাপত্তা আর হলে পুষ্টিকর খাবারের অভাব তো রয়েছে। ফলে নারীরা এবার ভোট দেবেন তাকেই যারা আশ্বাস নয় এই সমস্যাগুলো সমাধানের যোগ্য। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রশাসন থেকে বারবার আশাহত হওয়ার কারণে এবং ডিপ্লোমা টেকনিশিয়ানদের অযৌক্তিক কোটার দাবির বিরুদ্ধে শনিবার রাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রাত 11:30 নাগাদ বুয়েট থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। শাহবাগে গিয়ে শেষ হয় তাদের মিছিলটি। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা করা হয় ইউনিটি অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি। সেখানে প্রেস ব্রিফিংয়ে 3 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। একই সাথে প্রকৌশল অধিকার আন্দোলনের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করা হয় এবং প্রকৌশল খাত সংস্কারের দাবিও তোলা হয়। পদ্মা ব্যাংকের টাকা রেখে বিপাকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, রাষ্ট্রায়ত্ত 2 বীমা কোম্পানি সহ অন্তত 42টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাওনা প্রায় 2,500 কোটি টাকা, যা ফেরত পাওনা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হচ্ছে না। পদ্মা কর্তৃপক্ষ বলছে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা না দিলে এই টাকা ফেরানো অসম্ভব। তবে ব্যাংকটিকে সহায়তা দেওয়ার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক।
অনিয়ম, লুটপাট আর জালিয়াতির কারণে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই চরম সংকটে পড়ে সাবেক ফার্মার্স ব্যাংক। গ্রাহকের আমানতও ফেরত দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। সংকট কাটাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। 715 কোটি টাকার মূলধন যোগান দেয় এসব প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করে করা হয় পদ্মা ব্যাংক। কিন্তু সংকটের কোনো সমাধান হয়নি। পদ্মা ব্যাংকে জমানো টাকা ফেরত পায়নি ব্যক্তি ও প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের 597 কোটি টাকা পদ্মা ব্যাংকে জমা রাখতে বাধ্য করে তখনকার চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর। সুদ আসলে যায় এখন 900 কোটি টাকা। মেয়াদ পূর্তির পরও সেই টাকা ফেরত দেয়নি ব্যাংকটি। টাকা ফিরে পেতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে কয়েক দফা চিঠি দিয়েছে সংস্থাটি। পদ্মা ব্যাংকের আসলে বেসিক্যালি ওই ধরনের কোনো অ্যাসেট নাই। তারা বলে যে তারা বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট চেয়েছে, বাংলাদেশ ব্যাংক সাপোর্ট করলে তাহলে তারা কিছু করতে পারবে, পরিশোধ করতে পারবে। একই অবস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির। মেয়াদ পূর্তির পরও পদ্মা ব্যাংকে রাখা 25.5 কোটি টাকা ফেরত পাচ্ছে না প্রতিষ্ঠানটি। তিতাস গ্যাসেরও 102 কোটি টাকা আটকে আছে ব্যাংকটিতে। টাকা ফিরে পেতে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে দফায় দফায় চিঠি দিয়েছে প্রতিষ্ঠান দুটি। বারবার আমরা যোগাযোগ করতেছি, ওদের পত্র মারফত যোগাযোগ করতেছি, টেলিফোনে অনেকবার ওদের ব্রাঞ্চের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু ওরা রেসপন্স করতেছে না। পরবর্তীতে ওদের এমডি মহোদয়ের কাছেও অনেকবার আমরা 8-10 বার পত্র দিচ্ছি। ওরা বলেছে ওদের আর্থিক সংকট আছে, এখন সংকট কেটে গেলে ওরা টাকা দিতে পারবে। সরকারের 2 বীমা কোম্পানি জীবন বীমা এবং সাধারণ বীমার প্রায় 200 কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এর মধ্যে জীবন বীমার পাওনা 156 কোটি টাকার বেশি। স্থায়ী আমানত হিসেবে রাখা এসব টাকা মেয়াদ পূর্তির পর নগদায়নের জন্য কয়েক দফা চিঠি দিলেও তা আমলে নেয়নি ব্যাংকটি। ব্যাংক যখন স্টার্ট করেছিল ফার্মার্স ব্যাংক নামে, তখনই ডিপোজিটটা নেওয়া। টাকা প্রাপ্তির জন্য তো আমরা বারবার তাদের ব্যাংকে যাই, চিঠি দেই, তাদেরকে ডাকাই, এইভাবে প্রসেসটা চলছে, কিন্তু টাকা তো উদ্ধার হচ্ছে না। এছাড়া আইসিবি, চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ, পেট্রোবাংলা, বিপিসি, পিডিবি সহ অনেক প্রতিষ্ঠানের টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। বিষয়টি নিয়ে কথা বলতে প্রধান কার্যালয়ে গিয়েও ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়া যায়নি। তবে টেলিফোনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা ছাড়া গ্রাহকের আমানত ফেরত দেওয়া সম্ভব নয়। এখন এটা মার্জার ছাড়া কোনো গতি নেই। লামসাম ভিত্তিতে কোনো টাকা দিয়ে কোনো লাভ হবে না। এখানে ব্যালেন্স শিটের উপর বেস করে স্পেসিফিক ওয়েতে কতটুকু লিকুইডিটি সাপোর্ট দিলে এই ব্যাংক টার্ন অ্যারাউন্ড করতে পারবে, সেভাবে এখানে লিকুইডিটি ইনজেক্ট করতে হবে। প্রাতিষ্ঠানিক গ্রাহকের আমানত ফেরত দেওয়ার বিষয়ে একটি রোডম্যাপ দিয়েছে পদ্মা ব্যাংক। সেখানেও তারল্য সহায়তার বিষয়টি উল্লেখ আছে। তবে পদ্মা ব্যাংকে আপাতত তারল্য সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদ্মা ব্যাংক থেকে যখন রোডম্যাপ পাওয়া গেছে এবং রোডম্যাপে তাদের লিকুইডিটি সাপোর্টের প্রস্তাবনা পেয়েছে, সেই প্রস্তাবনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা বলেছে পদ্মা ব্যাংকের বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে, একটা সামগ্রিক সিদ্ধান্তের পর এই সিদ্ধান্তটাই হবে। বিশ্লেষকরা বলছেন, পদ্মা ব্যাংকে রাখা আমানত ফেরত পাওয়া অনেকটাই অনিশ্চিত। তবে নতুন ব্যাংকে এতগুলো সরকারি প্রতিষ্ঠান কেন টাকা রাখলো সেটি বড় প্রশ্ন বলেও মন্তব্য করেন তারা। সরকারি প্রতিষ্ঠানগুলো টাকা ফেরত পাবে কোত্থেকে, যে ওরা যদি টাকা ফেরত না দেয়? আর ওরা তো টাকা ফেরত দেওয়ার অবস্থায় নাই, টাকাগুলো তো সব লোপাট হয়ে গেছে। এটা তো ডেফিনেটলি অনিশ্চয়তার মধ্যে। তো রেজিমের সময় আমরা দেখেছি যে পদ্মা ব্যাংক এগুলো কারো টাকা ফেরত দিতে পারছিল না। পদ্মা ব্যাংকে বাঁচিয়ে রাখার আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। রিকভার করতে না পারে তাহলে টাকা তো ফেরত দিতে পারবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ যেন যাত্রী চালকদের নিত্য সঙ্গী। একে তো পিচ ঢালাই উঠে বড় বড় গর্ত তৈরি হয়ে বেহাল লাঙ্গলবন্দ সেতু, ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। তার উপর কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ছোট বড় খানাখন্দের কারণেও যানবাহনের ধীরগতি। ভোগান্তি কমাতে দ্রুত সংস্কারের পাশাপাশি ব্রহ্মপুত্রের উপর আরেকটি সেতু নির্মাণের দাবি তাদের। ব্রহ্মপুত্র নদের উপর 1978 সালে নির্মাণ করা হয় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতু। বন্দর আর সোনারগাঁও উপজেলাকে যুক্ত করেছে সেতুটি। এই ব্রিজ ছাড়া প্রায় অচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অথচ এক যুগেরও বেশি সময় ধরে জরাজীর্ণ অবকাঠামোটি।
স্থানীয়দের অভিযোগ, মানসম্মত সংস্কার ছাড়াই জোড়াতালি দিয়েই ব্রিজটি সচল রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটি 2 লেনের, তাই 6 লেনের মহাসড়কের ভারী যানগুলোকে খানাখন্দে ভরা এই সেতুতে উঠতে হয় ধীর গতিতে। চাপ বাড়লেই লেগে যায় জটলা। আগে অনেকবার মেরামত করেছে, বড় মেরামত করেছে, বাট কোনো কাজই হইতেছে না এখনো পর্যন্ত। ওই প্রত্যেকদিন সন্ধ্যায় আপনার এখান থেকে যে প্রায় মোগরাপাড়া চৌরাস্তা ছাড়া যায়, এখানে একটা নতুন ব্রিজ করা হোক কাশপুরের মতো, তাহলে আমরা চললে আরাম পাবো। এটা ভাঙে টেকনালিতে বিভিন্ন কাজ আমলা হয়ে আছে। এই পথে যেতে আরেক ভোগান্তি মেঘনা সেতু পর্যন্ত মহাসড়ক। বেহাল 2 পাশের বিটুমিন, টোল প্লাজার সামনের 2 লেনের প্রবেশ পথে গিয়ে ধীর হয়ে যায় গাড়ির গতি। প্রচুর ভেঙা, আর এখান থেকে আপনার মেঘনা পর্যন্ত উল্টা পথে সিএনজি অটোগুলি আসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। হাইওয়ে পুলিশ বলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতের কাজ চলছে, ফলে গাড়ির চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম রুটে। এই মহাসড়কে আবার 2টা সংযোগ সড়ক আছে, ঢাকা সিলেট মহাসড়ক আর ঢাকা এশিয়ার মদনপথে যে রাস্তা গেছে, এই 2টা সড়কের অবস্থা বেহাল থাকার কারণে এই রাস্তায় যখন গাড়িগুলো প্রবেশ করার সময় গাড়িগুলো ঠিক মতো যেতে না পারার কারণে গাড়িগুলো টেল মহাসড়কে চলে আসে, যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা টেলের কারণে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে এখানে যানজট তৈরি হয়। এই মহাসড়ক দুটোকে যানজট মুক্ত করতে হলে অনেক বিলম্বে এই কাজগুলোকে দ্রুত গতিতে করতে হবে এবং এই সেতুগুলোকে হয় সংস্কার এবং পুনরায় নতুন সেতু নির্মাণের কাজ ধরতে হবে। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানালেন, ব্রহ্মপুত্রের ওপর আরেকটি সেতুর নকশা প্রণয়ন চূড়ান্ত হয়েছে। দীর্ঘ মেয়াদী যদি বলেন তাহলে এই ব্রিজটার পাশে আরেকটা নতুন ব্রিজের একটা ডিজাইন প্রণয়ন হয়েছে। সেই ডিজাইন মোতাবেক মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা ব্রিজ। সড়ক বিভাগের হিসাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ছোট বড় মিলিয়ে প্রায় 60,000 গাড়ি চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। উদ্বোধনের পর থেকে অন্ধকারে গাইবান্ধার মাওলানা ভাসানী সেতু। সন্ধ্যার পর সেতু দেখতে গিয়ে বিড়ম্বনায় দর্শনার্থীরা। নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, থাকছে যানজট। এদিকে বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে মাওলানা ভাসানী সেতু। উদ্বোধনের পর থেকে এই কোলাহল সে কথাই বলে। তবে বৃহস্পতিবার সেতুর বৈদ্যুতিক কেবল চুরির ঘটনা প্রকাশ্যে এলে সেখানেই বাধে বিপত্তি। কর্তৃপক্ষ জানায়, সেতুর গাইবান্ধা অংশে সংযোগ সড়কের 2 পাশে থাকা 8টি ল্যাম্প পোস্টের 310 মিটার কেবল চুরি হয়েছে। উদ্বোধনের পরদিন প্রকল্পের কর্মীরা মাটি খুঁড়ে বিষয়টি টের পান। এর আগে গেল 13 জুলাই সবশেষ পরীক্ষামূলকভাবে জ্বালানো হয় বাতিগুলো। এই পোল থেকে 8টা পোল পর্যন্ত কোনো লাইন পাচ্ছে না, কোনো ইয়া নেই, মানে তার চুরি হয়ে গেছে। উদ্বোধনের পর থেকে কোনো লাইট জ্বলা হয় নাই, অন্ধকারের মধ্যে মানুষ চলাফেরা করতেছে। ঘটনার পর শুক্রবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন চায়না সাসেক প্রজেক্টের সিকিউরিটি ইনচার্জ। এরপর থেকেই চুরি যাওয়া কেবল উদ্ধারে কাজ করছে পুলিশ। যারা এই ঘটনার সাথে জড়িত আছে আমরা উদ্ধারের চেষ্টা করতেছি। আর যানজটের ক্ষেত্রে আমার পুলিশ কাজ করতেছেন, ওখানে ফাঁড়ি থেকে একটা টিম সার্বক্ষণিক ওখানে কাজ করতেছেন। উদ্বোধনের পর থেকে দূর দূরান্তের দর্শনার্থীরা ভিড় করছেন সেতুর 2 পাশে। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে নিরাপত্তাহীনতার কথা বলছেন অনেকে। ব্রিজটা উদ্বোধন হওয়ার পর থেকে কোনো বাতি জ্বলতেছে না। রাত 10টা 11টা 12টা পর্যন্ত মানুষ আসে, কিন্তু অন্ধকারের মধ্যে যাওয়া আসা করে, অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। মানুষ যার যার মতো যে পাশে ইচ্ছা সে পাশে যাচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। হতে পারে যে কোনো দুর্ঘটনা, আসলে এটা খতিয়ে দেখা হচ্ছে, কর্তৃপক্ষের সুদৃষ্টি আমি কামনা করছি। বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপনের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানিয়েছে এলজিইডি। মামলা হয়েছে, এখন পুলিশ বাকিটুকু ইনভেস্টিগেট করবে। আর আমাদের যেটুকু তার খোয়া গেছে প্রায় 310 মিটার, সেটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে ঠিকঠাক করে রাতে যাতে লাইট জ্বলে সে ব্যবস্থা নেওয়া হবে। 20 আগস্ট 1490 মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অপারেশন অ্যাপেন্ডিসাইটিসের অথচ রোগীর অন্ত্রের নাড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে চুয়াডাঙ্গার আদালত পর্যন্ত। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেলের মৃত্যুর সঙ্গে পার জানাচ্ছেন ওই রোগী। যদিও ভুল চিকিৎসার দায় অস্বীকার করছেন
অভিযুক্তরা। পেটের ব্যথা নিয়ে গত 12 জুন চুয়াডাঙ্গার দেশ ক্লিনিকে ভর্তি হন আলমডাঙ্গার রামনগর গ্রামের মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম। সেখানে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের 2 দিন পর দেয়া হয় ছাড়পত্র। বাড়িতে ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 17 জুন আবারও ভর্তি করা হয় একই ক্লিনিকে। দ্বিতীয় দফায় হয় অস্ত্রোপচার। এরপরও সুস্থ হননি মনিরুল। অন্য ক্লিনিকে স্থানান্তরের চেষ্টা করলেও ছাড়পত্র দেয়নি দেশ ক্লিনিক কর্তৃপক্ষ। পরবর্তীতে ঢাকা ও রাজশাহীতে নেয়ার পর চিকিৎসকরা জানান, অপারেশনের সময় রোগীর পায়ুপথের নালি কেটে ফেলা হয়েছে। এতে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভুক্তভোগীর পরিবার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই তারা। ক্লিনিকে আমরা বলেছি, আমরা 3-4 বের করে লোকজন নিয়ে গিয়েছি যে আমাকে রুগী আমাকে ছাড়পত্র দাও, আমরা অন্য জায়গায় আমরা চিকিৎসা দেবো। ঢাকায় নিয়ে যাই মনে করেন যে সেখানে বলছে যে 2টো অপারেশন করে 2টো অপারেশনই ভুল। আমরা সুষ্ঠু বিচার চাই, এই ধরনের যেন ক্ষয়ক্ষতি যেন এর পরবর্তী যেন কারণ না হয়। প্রত্যেকটা ডাক্তার বা রাজশাহী এখন বলছে যে অপারেশন দেখেছি, এরকম অপারেশন তো কোনো জায়গায় দেখিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে দেশ ক্লিনিক কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীর বমি কাশির কারণে অ্যাপেন্ডিসাইটিসের নাড়ির বাঁধন খুলে যেতে পারে। অপারেশন সঠিক হয়েছে, সুস্থ হয়ে বাড়িও গিয়েছে। বাড়ি যেয়ে পরবর্তীতে আমাকে ফোন দিয়েছে যে রোগীর তো অতিরিক্ত বমি হচ্ছে, কি করব। আল্লাহ খুব দূরত্ব নিয়ে চলে এসো। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখলো, দেখে ওনারা ধারণা করলো যে অ্যাপেন্ডিক্সে যে বাইটটা দেওয়া হয়, সুতা বাঁধা হয়, ওটা হচ্ছে বমির কাশির কারণে খুলে গিয়েছে। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ক্লিনিক মালিক হাসিবুল ইসলাম শান্ত, ম্যানেজার ইয়াকুব আলী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান ও সার্জারি বিশেষজ্ঞ এহসানুল হক তন্ময়কে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে পরস্পরের সাথে হাত বাঁধা অবস্থায় যুবক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া পুরুষের বয়স আনুমানিক 30 থেকে 35 বছর আর নারীর বয়স প্রায় 30 বছর। শনিবার সন্ধ্যা 7:30টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাটে মেলে মরদেহগুলো। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, মরদেহ উদ্ধারের সময় যুবকের হাতের সাথে যুবতীর এক হাত বাঁধা ছিল। পুলিশের ধারণা, আনুমানিক 2-3 দিন আগে তাদের মৃত্যু হয়েছে। শরীর ফুলে যাওয়ায় তাদের চিহ্নিত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই এর ফরেন বিভাগ কাজ করছে। এর আগে শনিবার দুপুরে বুড়িগঙ্গার মিরেরবাগ কোল্ড স্টোরেজ এলাকায় ভাসমান অবস্থায় আরও এক নারী এবং এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। মায়ের মৃত্যুর 10 মিনিটের ব্যবধানে মারা গেলেন ছেলে। হৃদয় বিদারক এই ঘটনার সাক্ষী হল চুয়াডাঙ্গাবাসী। নিহতরা হলেন পৌর শহরের বাগানপাড়া এলাকার চায়না খাতুন ও তার ছেলে সাইফুল। স্বজনরা জানান, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চায়না খাতুন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে ছুটে যান সাইফুল। সইতে পারেননি কষ্ট। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে হাসপাতালে তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশের। পরে মরদেহ দুটি বাড়িতে নেওয়া হয়। পটুয়াখালীর বাউফলে ডাকাতি করে পালানোর সময় 2 জনকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায়, ভোররাতে কাশীপুর এলাকার খলিল ও আজহারের বাসায় হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা। বিষয়টি টের পান প্রতিবেশীরা। তারা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। কাশীপুর বাজার এলাকায় ধরে ফেলে 2 জনকে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। নরসিংদীর পলাশে বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেয়ায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার চরনগরদী এলাকায় হয় এই ঘটনা। আহত হন বিল্লাল নামের এক নির্মাণ শ্রমিক। নির্মাণাধীন বাড়ির মালিক জানান, বৃহস্পতিবার তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে ইউনিয়ন ছাত্রলীগ নেতা আইনুল। দিতে অস্বীকৃতি জানালে শনিবার আইনুলের নেতৃত্বে 4-5 জন অস্ত্রধারী আসে। মালিককে না পেয়ে কর্মরত বিল্লালকে ছুরিকাঘাত করে। অন্যান্য শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পিস্তল দেখিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। চান্দা চাইছে
4-5 জন লুকাইয়া আমার চাকু দিয়া ভার মারছে, পিস্তল লিয়েছে তারা 4-5 জন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাছের আড়তে জলাবদ্ধতা দুর্ভোগে স্থানীয় পাইকাররা। অভিযোগ, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ও উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী অবৈধভাবে ড্রেনে বাঁধ দেওয়ার পর থেকেই ভোগান্তি শুরু হয়েছে, কিন্তু এ নিয়ে নির্বিকার প্রশাসন। ঝিনাইদহের কালীগঞ্জ মেছো হাট প্রতিদিন 5000 মানুষের আনাগোনা। পাইকারি এই মাছের হাটটি গত 1.5 মাস ধরে জলাবদ্ধ, যেন বিশাল এক পুকুর। মাছ আনতে গেলে মেলা পানি হয়, তো মাছ পড়ে সব মানে চলে যায় আশেপাশে, আর লোকজন চলাচল করতে পারে না। কাদা পানি এখানে যে অসুবিধা, আমরা কাঁচা মেরে রাস্তার পরে মাছ কিনতে যেতে হয়, আমাদের পাহাড় সব ঘা হয়ে গেছে। আমরা উপজেলায় গিয়েছি, টিএনও সাহেবের কাছে গিয়েছি, এমপি সাহেবের কাছে গিয়েছি, আমাদের পৌরসভায় গিয়েছি, আমাদের কেউ কিছু আমাদের গ্রাহ্য করেনি। জেলার সব উপজেলা সহ আশপাশের জেলা থেকেও মাছ আসে এই হাটে। এখান থেকেই মাছ নিয়ে যান জেলার খুচরা ব্যবসায়ীরা। হাটের এমন বেহাল দশায় স্বস্তি নেই বেচাকেনায়। 20 বছরের পুরনো এই আড়তে নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মাঝে মধ্যেই উল্টে যায় গাড়ি। স্থানীয়দের অভিযোগ, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ও উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী অবৈধভাবে ড্রেনে বাঁধ দিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে এই জলাবদ্ধতা। চুয়াডাঙ্গা, দর্শনা, মেহেরপুর অনেক জায়গা থেকে মাছ আসে। আবার আমাদের যে কাস্টমারগুলো এরা 12 বাজার, 7 মাইল, আপনার নলডাঙ্গা, বিষয়খালী অনেক জায়গা থেকে আসে। এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে ওই পানির ভিতরে পড়ে যায়, সে মাছটা তো আর পায় না। গাং আছে, গাঙে যদি সংস্কার করে দেয়, একটা ড্রেন করে দেয়, তাহলে এই কাজটা মানে সমাধান হবে, বা এই জায়গাটা একটু উঁচু করা দরকার। ভোর থেকে ঘণ্টা 3 বেচাকেনা হয় হাটে। ব্যবসায়ীদের দাবি, প্রায় 1/2 কোটি টাকার বেচাকেনা হয় প্রতিদিন, কিন্তু জলাবদ্ধতার কারণে ঐতিহ্যবাহী এই আড়তে ব্যবসার আগ্রহ হারাচ্ছেন অনেক পাইকার। 40 লাখ টাকার মাছ বেচাকেনা হয়, 30-40 লক্ষ টাকার মাছ বেচাকেনা। পাশে শিবলী এবং সাবেক এমপির জমি জায়গা থাকে, ওই জায়গায় ভরাট করে দেওয়ার কারণে ওই ড্রেন বুঝে যায়। নতুন করে সেই পুরনো আশার বাণী শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। না, দখলদারিত্বের বিষয় না, ওখানে মানে রাস্তাটা নিচ্ছু, এই কারণে জলাবদ্ধতা হচ্ছে। রাস্তাটা আমরা সংস্কার করে দেব, আমরা রাস্তা প্লাস ড্রেন এটা নিয়ে আমরা প্রকল্প নিয়েছি। যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে 2004 সাল থেকে চালু হয় মাছের হাটটি। বরফকল সহ 12টি আড়ত রয়েছে এখানে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শনিবার হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 63 জন। ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে গুলিতে মারা যান কমপক্ষে 22 জন। জয়তুন এলাকায় তীব্র গোলাবর্ষণ করে আইডিএফ। সাবরা এলাকায় আগ্রাসনে প্রাণ হারিয়েছে এক শিশু। জিকিম ক্রসিং এলাকায় চালানো আক্রমণে মৃত্যু হয় এক সাংবাদিকের। উত্তর গাজার জাবালিয়ায় বসতবাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা, নিহত হন অন্তত 3 ফিলিস্তিনি। এছাড়া আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। অবশ্য আইডিএফের সেনা ট্যাঙ্ক ও সামরিক যান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হামাস। গাজায় প্রবল ক্ষুধা এবং মৃত্যু ঝুঁকি নিয়ে দিন পার করছে লাখেরও বেশি 5 বছরের কম বয়সী শিশু। এ বিষয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করেছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে কাজ করা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি। তাদের তথ্য অনুযায়ী দুর্ভিক্ষ নিশ্চিতে অপুষ্টি ও অনাহারের মাত্রা কমপক্ষে 15% হলেও গাজায় তা ছাড়িয়েছে 23%। গাজা সিটি সহ অবরুদ্ধ এলাকায় দুর্ভিক্ষ পৌঁছেছে 5ম মাত্রায়। এক টুকরো রুটি, কখনো টলটলে 1 চামচ ডাল। ভাগ্য সুপ্রসন্ন হলে ইসরায়েলি সেনাদের গুলি বোমা ফাঁকি দিয়ে জোটানো সামান্য তেল কিংবা আটা। ক্ষুধার যন্ত্রণা যে কতটা তীব্র, অসহায় গাজাবাসীর হাহাকার তা জানান দেয়। এক মুঠো খাবারের আশায় নিজের জীবনকে তুচ্ছ করে ত্রাণের পেছনে ছোটা। জাতিসংঘের ঘোষণার পর এবার গাজা সিটি ও এর আশেপাশের অঞ্চলগুলোতে দুর্ভিক্ষ নিশ্চিত করে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি, যেখানে বলা হয়েছে অনাহারে মৃত্যু ঝুঁকি নিয়ে দিন পার করছে গাজার 5 লাখেরও বেশি মানুষ। আইপিসির তথ্যে জানা যায়, নির্দিষ্ট এলাকায় অন্তত 15% মানুষ অনাহারে কিংবা অপুষ্টিতে থাকলে ওই এলাকাটি দুর্ভিক্ষ পীড়িত বলে বিবেচনা করা হয়। গাজায় বহু আগেই ছাড়িয়েছে সে সংখ্যা। হিসেব মতে অবরুদ্ধ উপত্যকায় তীব্র অনাহারে জীবনযাপন করছে 23%-এরও বেশি মানুষ।
আমাদের শরীরে 3 দিনের শর্করা ও কয়েক মাসের চর্বি মজুদ থাকে। দীর্ঘ সময় শরীর পর্যাপ্ত খাবার না পেলে এটি জমিয়ে রাখা এসব শক্তি ব্যবহার করা শুরু করে। এরপরও খাবার না পেলে নিজেকে বাঁচিয়ে রাখতে শরীর পেশির ভেতর থাকা পুষ্টি উপাদান শুষে নিতে শুরু করে। খাদ্যের অভাবে হৃদযন্ত্র আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এরকম চলতে থাকলে একসময় মৃত্যু হয় অপুষ্টিতে ভোগা মানুষটির। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে জানা গেছে, গত জুলাইয়েই তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ছাড়িয়েছে 12,000। আশঙ্কাজনক গতিতে বাড়ছে অপুষ্টি ও দুর্ভিক্ষ। আরেক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্যে জানা গেছে, অপুষ্টির কারণে প্রবল মৃত্যু ঝুঁকিতে রয়েছে 5 বছরেরও কম বয়সী অন্তত 1,32,000 শিশু। দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের সবাইকে এখন থেকে পর্যাপ্ত খাবার সরবরাহ শুরু করলেও স্বাভাবিক জীবনে ফিরতে অবরুদ্ধ গাজাবাসীর সময় লাগবে অন্তত কয়েক মাস। গাজার বাসিন্দাদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হলেও সবার সুস্থ হতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এর জন্য প্রতিদিন লাগাতার যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে সবাইকে। এরই মাঝে গাজার দুর্ভিক্ষ পৌঁছেছে 5ম মাত্রায়। অপুষ্টিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুসহ অভুক্ত বহু মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। অভিবাসীদের সমর্থন ও বিরোধিতাকারী দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাজ্যের একাধিক শহরে। শনিবার লিভারপুল ও হোর্লে শহরে প্রতিবাদ সমাবেশ করেন অভিবাসন প্রত্যাশীরা। যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময় অভিবাসীদের যুক্তরাজ্য থেকে হটানোর দাবিতে মিছিল করে আরও একটি দল। দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সম্প্রতি যৌন নিপীড়ন সহ নানা অভিযোগ উঠেছে যুক্তরাজ্যে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে। নতুন অভিবাসন নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ব্রাজিলে। তোলা হয়েছে দেশটির অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগ। শনিবার রাজধানীতে জড়ো হয় আলভোরাদা কালেকটিভ সংগঠনের সদস্যরা। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির বিচার ব্যবস্থা ও সাংবিধানিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তোলেন তারা। এ সময় ট্রাম্পকে ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকতে বলা হয়। বিক্ষোভকারীদের ব্যানারটি নামিয়ে ফেলার নির্দেশ দেয় নিরাপত্তা বাহিনী। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিচার প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের চেষ্টা করছেন ট্রাম্প, এমন অভিযোগ উঠেছে। ঘনিষ্ঠ হচ্ছে ভারত চীন। 50% মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বেইজিংয়ের দিকে ঝুঁকছে দিল্লি, এমন মত বিশ্লেষকদের। শীর্ষ পর্যায়ের বৈঠকে বেশ কিছু যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। তবে কি নতুন বাণিজ্যিক জোট তৈরির দিকে এগুচ্ছে এশিয়ার দুই পরাশক্তি? বিশ্লেষকরা বলছেন ভিন্ন ভিন্ন স্বার্থে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে ভারত চীন। ফেব্রুয়ারিতেই ট্রাম্প মোদির সাক্ষাৎ হয় ওভাল অফিসে। সে সময় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রীকে পরম মিত্র হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। মাঝে কয়েকটা মাস, কিন্তু পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ। চলতি মাসেই দিল্লির ওপর পড়ে 50% বর্ধিত শুল্কের খড়গ। অপরাধ রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় অব্যাহত রাখা। ট্রাম্পের গেল মেয়াদ থেকে গড়ে তোলা সুসম্পর্ক এক ধাক্কায় ঠেকে তলানিতে। এমন যখন সাপে নেউলে পরিস্থিতি, সে সময় চীন ভারতের মতো বৈরী প্রতিবেশীর আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন বিশ্লেষকরা। মধ্য আগস্টেই দিল্লি সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। প্রধানমন্ত্রী সহ ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে হয় বৈঠক। সরাসরি বিমান চলাচল, ভিসা প্রক্রিয়া এবং সীমান্ত বাণিজ্য সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ নেয় উভয় পক্ষ। তবে কি এশিয়া মহাদেশে তৈরি হতে যাচ্ছে নতুন ইকোনমিক ব্লক? বিশ্লেষকরা বলছেন সীমান্ত সংঘর্ষের মতো বিরোধপূর্ণ সম্পর্ক থাকলেও মার্কিন শুল্কারোপই কাছাকাছি এনেছে এশিয়ার দুই পরাশক্তিকে। ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে চীন। অপরদিকে মার্কিনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চড়া মূল্য দিচ্ছে নয়াদিল্লি। চীন ও ভারতের মধ্যে সুসম্পর্ক এশিয়াতে ওয়াশিংটনের প্রভাবমুক্ত একটি বাণিজ্যিক জোট সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন কৌশলগত কারণেই দিল্লিকে কাছে টানার চেষ্টা করছে বেইজিং। অপরদিকে পরিবর্তিত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই চীনের সাথে সম্পর্ক জোরদার করছে ভারত।
সম্পর্কের উন্নতি ঘটলে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাব কিছুটা কমবে ভারতে। তাছাড়া কমতে পারে দুদেশের বাণিজ্য ঘাটতিও। অপরদিকে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর কাছে একটি বিশ্বাসযোগ্য সামরিক ও অর্থনৈতিক পার্টনার হয়ে ওঠার সুযোগ পাবে চীন। যুক্তরাষ্ট্রের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। তবে দুদেশের বাণিজ্যিক ঘাটতি প্রায় $100 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঘাটতির প্রায় দ্বিগুণ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। রেকর্ড চলাকালে উড়ে যেয়ে ক্যামেরার সাথে ধাক্কা খেল আস্ত একটি রেসিং বাইক। শনিবার হাঙ্গেরির গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে এই ঘটনা ঘটে। রেসে অংশ নেয়া মোটরযানগুলোর ভিডিও করতে গিয়ে অসাবধানতায় ট্রাকের কাছাকাছি চলে যায় ক্যামেরাম্যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় প্রতিযোগিতায় অংশ নেয়া একটি বাইক। উড়ে গিয়ে সরাসরি আঘাত করে ক্যামেরায়। অবশ্য নিরাপদে সরে যান ক্যামেরাম্যান। আকস্মিক এই ঘটনায় হতাহত হয়নি কেউ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।